সীমান্তের কাঁটাতারের এপারে ওপারে এখন অনিশ্চয়তার ছবি। একদিকে পুশব্যাক প্রক্রিয়া, অন্যদিকে গ্রহণ করতে অস্বীকার, এই দুইয়ের টানা পড়েনে ভারত বাংলাদেশ সীমান্তে আটকে রয়েছেন 21 জন মানুষ। অসমের দক্ষিণ শালমারা, মানকাচর এবং পশ্চিমবঙ্গের নদিয়া সীমান্তে তৈরি হয়েছে এই পরিস্থিতি। বিএসএফ যাদের বাংলাদেশে ফেরত পাঠাবার চেষ্টা করছে, তাদের গ্রহণ করতে এখনো রাজি হয়নি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ফলে সীমান্তের কাছেই থমকে রয়েছে তাদের ভবিষ্যৎ। অসমের দক্ষিণ শালমারা মানকাচর সীমান্তে 9 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলেও বিজিবি এবং বাংলাদেশের স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তারা এখনো সীমান্ত এলাকায় আটকে রয়েছেন। মানকাচরের ঝালচর এবং সাহাপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের ওপারে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। ওই দলে মহিলা এবং শিশুও রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার ওই ব্যক্তিদের গ্রহণ করেনি। বিজিবি এবং বাংলাদেশের গ্রামবাসীরা পুশিনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বিষয়টি নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে একাধিকবার ফ্ল্যাগ মিটিং হলেও এখনো কোনো সমাধান সূত্র মেলেনি। বর্তমানে ওই 9 জন দুই দেশের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ডে অবস্থান করেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের নদিয়া সীমান্তেও একই ছবি দেখা গিয়েছে। হোগলবেড়িয়া থানার রানীনগর সীমান্তের কাছে আরও 12 জনকে ঘিরে তৈরি হয়েছে জটিলতা। গত শুক্রবার ভোর থেকেই তারা ভারত বাংলাদেশের সীমান্তে 0 পয়েন্টের কাছে অবস্থান করছেন। তাদের মধ্যে রয়েছে 4 মহিলা, 4 শিশু এবং 4 জন পুরুষ। বিজিবির দাবি তারা ভারতীয় নাগরিক এবং তাদের ভারতে ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে বিএসএফ এর দাবি ওই ব্যক্তিরা বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং তাদের বাংলাদেশেই ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এই নিয়ে নদিয়া বাংলাদেশ সীমান্তে তৈরি হয়েছে তীব্র চাপানুতর। ভারতের নিয়মিত পুশব্যাক প্রক্রিয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল নয়াদিল্লিকে কটাক্ষ করেন। 12 জুন শুক্রবার এবং 13 জুন শনিবার পরপর দুদিন বিএসএফ এবং বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। সেখানেও কোনো সুরাহা মেলেনি বলে খবর। বিজিবি এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামবাসীদের অভিযোগ, কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। শুক্রবার ভোরে বিএসএফ কাঁটাতারের গেট খুলে ওই 12 জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠায়। সেই নিয়ে জোর চর্চা হয়। শুক্রবার বিকেলে দুই দেশের সীমান্ত বাহিনীর প্রথম দফায় বৈঠক হয়, যদিও সেখানে কোনো আশার আলো দেখা যায়নি। ভারতের রানীনগর এবং বাংলাদেশের প্রাকপুর সীমান্তের 148/3 এস পিলারের কাছে মাথাভাঙা নদীর তীরে 0 পয়েন্টে ছিলেন ওই 12 জন। রাতে সীমান্ত লাগোয়া একটি গ্রামে তাদের খাবার এবং রাতে থাকার ব্যবস্থাও হয়েছিল। 13 জুন শনিবার দ্বিতীয় দফার বৈঠক হয়। বর্ডার গার্ড বাংলাদেশের সমস্ত অভিযোগ এবং দাবি খারিজ করে দিয়েছে বিএসএফ। ওই বৈঠকও ব্যর্থ হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর স্পষ্ট বার্তা, রানীনগর সীমান্ত দিয়ে গত কয়েক দিনে কাউকেই বাংলাদেশে ঠেলে পাঠানো হয়নি। ফলে কাউকে ফিরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। তবে দ্বিপাক্ষিক সম্পর্কের খাতিরে এবং প্রতিবেশী দেশের আপত্তির কথা মাথায় রেখে বিএসএফ জানিয়েছে, বিজিবি দাবিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। পুশব্যাক নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক চাপার উত্তর ক্রমশ বাড়ছে। সীমান্তে আটকে থাকা মানুষগুলির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার মাধ্যমে এই সমস্যার দ্রুত সমাধান হবে কিনা এখন সেদিকেই তাকিয়ে সীমান্তবর্তী এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। রাতের অন্ধকারে আচমকায় গুলির শব্দে কেঁপে উঠল হাওড়ার সাঁকরাইলের রানীহাটি পুরাতন বাজার। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন এক স্বর্ণ ব্যবসায়ী। শনিবার রাতে চন্দন কারার নামে ওই ব্যবসায়ী বাইকে ওঠার সময় 5 জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে হামলা চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে, হামলাকারীরা আগে থেকেই তার গতিবিধির ওপর নজর রাখছিল। সুযোগ বুঝে তাকে আক্রমণ করে পিঠে থাকা গয়নার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। চন্দন বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
অভিযোগ, এরপরই তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তবে ভাগ্যক্রমে সেই গুলি তার শরীরে লাগেনি, কিন্তু গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় তার বাইকের সামনের অংশ। রাতের বাজারে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। চন্দর কানারের দাবি, রাত প্রায় 9:20 নাগাদ দোকান বন্ধ করে বের হওয়ার সময় তিনি লক্ষ্য করেন কয়েকজন যুবক সন্দেহজনকভাবে অপেক্ষা করছিল। তিনি বাইকে ওঠার সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ধরে হামলা চালানো হয়। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া ব্যাগে প্রায় 200 গ্রাম সোনা, 7 থেকে 8 কেজি রূপো এবং নগদ 50 থেকে 60 হাজার টাকা ছিল বলে জানিয়েছেন তিনি। বাড়ি যাচ্ছি, বাড়ি যাবো বলে দোকানে চাবি মেরেছি। দোকানে চাবি মারার পরে বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়ার পরে আমি দুটো ব্যাগ ছিল, আমার কাঁধে একটা ব্যাগ ছিল, একটা হাতে ব্যাগ ছিল। সেই ব্যাগের মধ্যে সব মাল, আমার যত সব দোকানে সব জিনিসপত্র সব ছিল। আর গাড়িটা মুছছিলাম, মুছতে মুছতে আর আমার কাছে 5টা-6টা ছেলে আমার কাছে মুখে রুমাল বেঁধে সোজা চলে আসে, এসে ব্যাগটা ছিনিয়ে নেয়, প্লাস গুলি চালায় আমাকে। গুলি সেটা আমাকে না লেগে গাড়িতে লেগেছে, গাড়ির এখনো পর্যন্ত ভেঙে গেছে গাড়ি। যখন তাড়া করেছি তখন আমার পিছনে পিছনে আরো 5 রাউন্ড গুলি চালিয়েছে। গুলি চালিয়ে সব আমার সব সম্পত্তি সব নিয়ে আমার চলে গেছে। আমার দোকানে যা উপায় সব চলে গেছে। আমার 7-8 কিলোর উপর মাল ছিল, 150-200 গ্রাম সোনা ছিল, ওতে আমার বন্ধকি মাল ছিল। আমি লোকের মাল আছে বন্ধকি, আমি কি করে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, গুলি দেখেছি, নতুন বন্দুকটা নতুন চকচক করছে, এগুলো হাতে ধরে আছে। কতজন ছিল? 6 জন ছিল, মোট 3টে বাইক ছিল। সবার হাতে কি বন্দুক ছিল? না, একজনকার কাছেই বন্দুক ছিল। চাবি বলছি নগদ কি কিছু টাকা ছিল? নগদ 60,000 টাকা, 60,000-70,000 টাকা ছিল ব্যাগের মধ্যে? ব্যাগের মধ্যেই সব আছে। আমার সব ওদিকে আছে, আমার কিচ্ছু নেই। না, রানীঘাটের বুকে আর একবার আর ওই সোনার দোকানে গুলি চালানো হয়নি, এই প্রথমবার। বলছি ওদের কি কাউকে চিনতে পেরেছেন? কাগজ ছিল, সিসিটিভি ফুটেজ আছে, ওদের 5জনকে দেখা যাচ্ছে। যে রাতের উপর যাচ্ছিল এক্সিডেন্টের মধ্যে না না না, একসাথে কেউ আসেনি। আপনার তো ভয় লাগছে। ভয় লাগবে না, গুলি চালিয়েছে আমার সামনে, আমাকে ঠেলে ফেলে দিয়েছে, আর হাতে সব পায়ে ছড়ে গেছে। বাইক নিয়ে এসেছিল? 3টে বাইক ছিল। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা এবং আশপাশের ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন, কিন্তু তার আগেই 3টি বাইকে চেপে জাতীয় সড়কের দিকে পালিয়ে যায় হামলাকারীরা। এটা একটা প্রথম এই রানীহাটির বুকে এরকম একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা, যে ঘটনায় এলাকার মানুষ খুবই সন্ত্রস্ত। 5 রাউন্ড গুলি দুষ্কৃতীরা এটা চালিয়েছে এবং প্রায় 25 থেকে 27 লক্ষ টাকা সোনা, রূপো, ক্যাশ 50 থেকে 60,000 কি 70,000 হবে, তারা নিয়ে এটা পালিয়েছে। এই হচ্ছে মূল ব্যাপার। খুব ভাগ্য ভালো যে ছেলেটা গায়ে গুলি লাগে। সময়টা কটা বলে? 9:20, এক্স্যাক্ট 9:20। কি দোকান বন্ধ করছিল? দোকান বন্ধ করে শাটারটা বন্ধ করছে, ব্যাগটা কোলের কাছে রেখে আর গুলিটা চালিয়েছে। বাইকে লেগেছে, নাহলে ওর গায়েই লাগে। মারাত্মক ব্যাপার ঘটে গেছে। এটা গুলি মারা এরকম দেখা যায়। না না, প্রকাশ্যে মানে কিছু এমন শক্তি আছে যারা এটাকে নেকি করে, এটাকে ফলো করে আজকে এই জিনিসটা ঘটিয়েছে। এটা একদম বাস্তব। পুলিশ তদন্ত শুরু করেছে। এটা অ্যাকচুয়াল জুরিডিকশন নিয়ে একটু ব্যাপার ছিল, কারণ প্রেজেন্ট আমরা পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স দেখলাম। প্রথমে ভেবেছিলাম পাঁচলা বর্ডার ট্রেড লাইসেন্স ইত্যাদিগুলো দেখে মনে হলো যে এটা পারমিশন পঞ্চায়েত আন্ডার কান্দুয়া পঞ্চায়েত, সাকরাইল পিএস। আপনারা কি চাইছেন? আসামিদেরকে ধরতে হবে। কোথা থেকে গুলি বন্দুক এলো? যেখানে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার কথা আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, কিছু দুষ্কৃতীরা এই অপকর্ম করে বেড়াচ্ছে যাতে আইনটাকে বিঘ্ন ঘটানো যায়। আমি এখানে সন্ধ্যেবেলা প্রতিদিনই ঝালমুড়ি বিক্রি করি। তখন 9:20 নাগাদ দোকানদার দোকান বন্ধ করে চাবি দিয়েছে। চাবি দিয়ে এবার বাইকে স্টার্ট করবে বলে ওর দুটো ব্যাগ ছিল, একটা হাতে ছিল, একটা গলায় ছিল। দুটো ব্যাগেতে এবারে ওরা যখন এদিক থেকে 5-6 জন রুমাল বেঁধে আসে, মুখে বেঁধে এবার ওকে ঠেলে ফেলে দিয়ে ব্যাগ নিয়ে এবার গুলি গাড়িতে পর্যন্ত ফায়ার করেছে। মানে 2 রাউন্ড গুলি এখানেই চলেছে।
মোটামুটি ওখানে শূন্য করেছে আপনার 3 রাউন্ড, আমরা যখন পেছনে ছুটেছিলাম, আর এখানে 2 রাউন্ডের মতো করেছে। হ্যাঁ হ্যাঁ, সোনার দোকান ছিল, কিষান জুয়েলার্স। কিছু মানে ছিনতাই হ্যাঁ, ছিনতাই হয়েছে, ওনার ভালো হয়েছে। ও তো বলছে যে আনুমানিক 60 লাখ টাকার মানে 60,000 টাকার মতো ক্যাশ ছিল, 7-8 কেজির মতো রূপো ছিল, 160 গ্রাম গোল্ড ছিল বলছে। কারো গায়ে লেগেছে? না, কারো গায়ে গুলি লাগেনি, গুলি আপনার ওই বাইকে লেগেছে, বাইক ভেঙে গেছে সামনের হেডলাইটের। হ্যাঁ, আমি ছিলাম। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাকরাইল থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। স্বর্ণ ব্যবসায়ীর ওপর এই হামলা শুধু একটি ছিনতাইয়ের ঘটনা নয়, বরং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে ঘটনার রহস্য উদ্ঘাটন কবে হয়। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।